ওকে। আগে একদিন আমরা ক্ল্যারিটি পয়েন্টের উপর কথা বলছিলাম। ওইটা ওইটা একটা যে কোনো কিছু কাজ যদি আমরা ক্ল্যারিটি নিয়ে করি আর কি, সেটা পড়াশোনা হোক, অফিসের কাজ হোক, বাড়ির কোনো কাজও আর কি। মানে বাড়ির কাজের জন্য খুব ভালো একটা এক্সাম্পল যেমন কুকিং। রান্নাতে কোন মশলাটা কেন দেয়া হয় এই ক্ল্যারিটি নিয়ে যদি রান্না করা হয় আর কি, সেক্ষেত্রে মানে আননেসেসারি অনেকে রান্না করার সময় অনেক মশলা দিতে, মানে উইদাউট নোয়িং যে কোন মশলার কী কাজ, ভাবে যত বেশি মশলা দিয়ে তত টেস্ট হবে। বাট অ্যাকচুয়ালি রান্না মিনিমাম ইনগ্রেডিয়েন্টসেই রান্না সবচেয়ে ভালো হয়। তো সেইগুলোও কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো যদি আমরা ক্ল্যারিটি নিয়ে কাজকর্ম করি। পড়াশোনার ক্ষেত্রে অবভিয়াসলি হোয়াট এভার উই আর ডুইং, যে চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার পড়ছি বা যা পড়ছি সেগুলো যেন ক্ল্যারিটি নিয়ে করি, তাহলে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংগুলো একটা অন্য লেভেলে হয়। আগের দিন আরেকটা আমরা বলছিলাম যে এভরি অ্যাক্ট, আগের দিন মানে আগের রোববারের তার আগের রবিবার, যে এভরি অ্যাকশান ক্যান বি অ্যান অ্যাকশান অফ প্রেয়ার। মানে আমরা যাই করি না কেন, প্রত্যেকটা কাজই যেন আমরা প্রেয়ারের মতো করে, মানে যেন পুজো দেওয়ার মতো করে, যেন পুজো নিবেদন করা হয় সেরকমভাবে, মানে আমাদের বেস্ট এফোর্টটা দিয়ে বেস্ট পসিবল জিনিসটা আমরা যেন করি আর কি। এটা খুব প্র্যাকটিক্যালি একটা খুব মানে ভালো সিনারিও বলা যেতে পারে, যে মানে অফিসে বা কাজের জায়গায় আর কি অনেক সময় আমাদের এই চিন্তাগুলো মাথায় আসে যে একই টাকা বেতন পাচ্ছি আমি আর আমার একজন কলিগ, কিন্তু ও তো অনেক ফাঁকি মারে, ও অনেক কম কাজ করে, তা আমি বা বেশি কেন খাটবো, এরকম আর কি। আমি কেন বেশি খাটবো, ও কেন কম খাটবে। উই শুড অ্যাভয়েড সাচ থটস। এটা আমাদের যে যাই কাজ করি সেখানেই কিন্তু আমাদের বেস্ট পসিবল জিনিসটা দেওয়া উচিত, যে তার কিন্তু রিওয়ার্ড থাকবে আর কি। যে আমরা যদি ভাবি যে ও তো একই টাকায় অনেক কম খাটে, সেটা কিন্তু দিয়ে আমি ইচ্ছা করে আমার প্রোডাক্টিভিটি কমিয়ে দেবো বা কোয়ালিটি অফ ওয়ার্ক কমিয়ে দেবো, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয় আর কি। কারণ এটা হলে আমাদের নিজেদেরই কোয়ালিটি অফ লাইফ ডিগ্রেড করে যাবে। রাদার আমরা যদি ও ফাঁকি মারছে মারুক, কিন্তু আমি হয়তো ওকে বলার চেষ্টা করছি আমরা সবাই মিলে ভালো করে কাজটা করি, হয়তো সে শুনবে কি শুনবে না সেটা অন্য ব্যাপার। কিন্তু যদিও নাও শোনে, কিন্তু আমরা যেন নিজেদেরও কোয়ালিটি অফ ওয়ার্ককে, নিজেদের এফোর্টকে যেন না কমিয়ে দিই, আমরা বেস্ট পসিবল কাজটাই করার চেষ্টা করব। এবার যদি মনে হয় যে এটার জন্য আমরা স্যালারি কম পাচ্ছি, বেতন কম পাচ্ছি, আমরা সেক্ষেত্রে ম্যানেজমেন্টকে হয়তো বলবো বা ইনসিনিয়র বলবো, যেখানে বলার আর কি, যে আমার বেতনটাকে একটু বাড়ানো যাবে, মানে হয়তো বাড়লেন না, বাট ঠিক আছে, মানে এখানে ওটা ঠিক আছে, মানে বেতন আমি বাড়ানোর জন্য বলেছিলাম, আমার মনে হয়েছিলো বোধহয় এর থেকে বেশি হয়তো আমি পেতে পারি। যদি নাও হয় সেটার জন্য আমি কিন্তু আমার প্রোডাক্টিভিটি বা আমার কাজের কোয়ালিটিকে যেন আমি রিডিউস না করি। ইভেন দেন তখনও যেন আমরা কন্টিনিউ করে যাই বেস্ট পসিবিলিটি দিতে, তার কিন্তু রিওয়ার্ড থাকবে আর কি। তার একদিন না একদিন, মানে হয়তো 6 মাস পর বা 1 বছর পর ম্যানেজমেন্ট বুঝতে পারবে না এ সত্যি অনেক বেটার কাজ করছে, নিজের মতো করে কাজ করছে, এইরকম সেন্স নিয়ে আর কি, ওনারশিপ নিয়ে কাজ করছে। তো সেইগুলোতে ওরা হয়তো অটোমেটিক্যালি বাড়িয়ে দেবেন। কিন্তু যদি মানে এটা আমরা ধরে নিই যে এত কিছু করার পরে 1 বছর 2 বছর পরে ওনারা আমাদের বেতন বাড়াচ্ছেন না বা স্যালারি বাড়াচ্ছেন না, আমাদের মনে হচ্ছে যেন আমরা যা খাটি এর থেকে বেশি পাওয়া উচিত, বাট ওনারা বাড়াচ্ছেন না। কিন্তু ওই থটটা সবসময় মাথায় না রাখাই ভালো, যে আমরা খালি কম পাচ্ছি, কম টাকা বেশি খাচ্ছি, একদমই ভাবার দরকার নেই। কারণ আমরা আগে যে কথাগুলো বলছি, অলমাইটি ওর মাদার নেচার, সি উইল বি ফিলিং দ্য গ্যাপস। মানে যদি অ্যাকচুয়ালি উই আর ডিজার্ভিং হই, যে ধরলাম একটা 10,000 টাকার বেতনে আমরা কাজ করছি, এই কাজটা করছি, এটা হয়তো আমাদের 12,000 পাওয়া উচিত, এই কাজ আমরা যা পরিশ্রম করছি তাতে পাওয়া উচিত। ওই বাকি 2,000 কিন্তু, মানে আমরা যদি তর্কের খাতিরে ধরেও নিই যে আমাদের ম্যানেজমেন্ট থেকে, ওই অফিস থেকে বেতন বাড়ানো হলো না, স্টিল কিন্তু সামহাউ ইনসিডেন্টস লাইফে এমন ঘটবে যে আমাদের সাথে ভালো কিছু হতে থাকবে, আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, দিনগুলো খুব ভালোভাবে কাটবে, এবং এফেক্টিভলি হয়তো মানিটারি সেভিংও হবে আর কি, যে যা করতে চাইছি সব ঠিকঠাকভাবে হচ্ছে। এই সুস্থ থাকাতেই তো একটা বড় সেভিংস আর কি। একবার শরীর খারাপ হলেই তো কত টাকা বেরিয়ে যাবে। তো এইরকম আর কি। আলটিমেটলি হয়তো দেখবো যে 10,000, হয়তো 12,000 টাকা হলো না, বাট 10,000 টাকাতেই আমি অনেক ভালোভাবে হয়তো থাকছি,
বা যথেষ্ট সেভিংসও করতে পারছি। আলটিমেটলি ভালোভাবে জীবনটা কাটানো তো ওটাই তো টার্গেট হওয়া উচিত। তো সেটা হয়তো ওই টাকাতেই করতে পারছি। আবার অন্যভাবে হয়তো হয়তো আমরা ডিজার্ভিং নই অত টাকা পেতে, সামহাও হয়তো আমরা 14,000 কোথাও ব্যয় বেতন, আমি হয়তো 12,000-এর মতো কাজ করি, সেক্ষেত্রেও কিন্তু ওই এক্সট্রা যেটা 2,000 টাকা যদি আমাদের অ্যাকাউন্টে ঢোকেও, যদি আমরা ডিজার্ভিং না হই, সেটাও কিন্তু বেরিয়ে যাবে আর কি। এইটা কিন্তু মানে ওই জন্য আমাদের সবসময় বেস্ট পসিবল এফোর্টটা দেওয়া উচিত। বাকি গ্যাপস কিন্তু মাদার নেচার সি উইল ফিল। এই কনফিডেন্সটা কিন্তু আমাদের সবাইকার থাকা উচিত আর কি, এবং আমার মনে হয় আছেও আমাদের মধ্যে অনেকের। গ্র্যাজুয়ালি যারা জুনিয়র আস্তে আস্তে বড় হতে থাকবে, এবং যত তাড়াতাড়ি এই সেন্সগুলো চলে আসবে, নিজেদের অ্যাকাডেমিক কেরিয়ার বা প্রফেশনাল লাইফ বা পার্সোনাল লাইফ সব কিছুতেই কিন্তু বেটার ব্যাপারটা। মানে সব সময় যেন, মানে অনেক সময় আমরা এই আনন্দগুলো মাটি করে ফেলি, যে কম্পেয়ার করে যে ও আমার মতো খাটছে, ও কেন বেশি টাকা পাবে, বা আমরা সমান টাকা পাচ্ছি কিন্তু ও আমার চেয়ে কম খাটে। এই রকম চিন্তাগুলো কিন্তু আমাদের কোয়ালিটি অফ লাইফকে রীতিমতো হ্যাম্পার করে আর কি। এইগুলোর থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। এবার আমি এখানে অনেকের থেকে অনেক সিনিয়র। আমি যখন প্রথম চাকরিতে জয়েন করেছিলাম, এই রকমভাবে আমাকে কেউ কথাগুলো বলেনি বা বলেননি। তো যার ফলে আমিও এই ট্র্যাপে পড়ে গেছিলাম, এই ফাঁদে, যে অনেক সময় নিজে ইচ্ছে করে প্রোডাক্টিভিটি রিডিউস করেছি। যে কথা হচ্ছে, সবাই তো এত তো কেউ খাটছে না, এত তো তাহলে আমি, মানে অনেকে বলেছে যে তুই এত কেন করছিস, তুই তো বাকিরা এত মানে এই কাজ করছে, তুই এত বেশি কাজ কেন করছিস। তো সেখানে আমি হয়তো পারছিলাম করতে, কিন্তু ইচ্ছা করে এইসব শুনে হয়তো কমিয়ে দিয়েছি। তার ফল কিন্তু ভালো হয়নি। আই ক্যান রিয়েলাইজ নাও যে অনেক কিছুই ঠিকঠাক হয়নি আর কি, আমি যদি অফিসের কাজের ক্ষেত্রেই ধরি। তো ওই রকম মেন্টালিটি যেন আমরা কখনো না রাখি, সেটা অফিসের কাজের ক্ষেত্রে হতে পারে, বা যেন স্টুডেন্ট লাইফেও যদি এরকম হয় যে কোনো একটা প্রজেক্টের কাজ হচ্ছে কলেজে বা ইউনিভার্সিটিতে, সেখানে হয়তো টিম 3-4 জনের টিম, সেখানে হয়তো দেখা যাবে একটা দায়িত্ব ভাগ করে দেওয়া হচ্ছে 4 জনের। তো দেখা যাচ্ছে যে ওরকম একদম তো কম বেশি হয় না, মানে একদম সমান হয় না, তো কম বেশি কেউ হয়তো কাউকে হয়তো একটু বেশি লোড নিতে হচ্ছে। তো ইফ হি অর সি ইজ এনজয়িং দ্যাট, তো করুক। ওই হিসেব করে করার দরকার নেই যে ও তো কম খাটছে, আমি কেন বেশি খাটবো। এইগুলো কিন্তু আমাদের কোয়ালিটি অফ ওয়ার্ক, কোয়ালিটি অফ লাইফকে কিন্তু হ্যাম্পার করবে। বুঝতে পারছি শঙ্কদীপ, দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু এমফাসাইজ। অলওয়েজ ওই জন্য আমাদের পয়েন্ট হচ্ছে, এভরি অ্যাকশান শুড বি অ্যান অ্যাকশান অফ প্রেয়ার। আমরা যেমনভাবে প্রেয়ার করি বা পুজো দিই, আমরা যখন পুজো নিবেদন কী করি, যে আমরা বেস্ট পসিবলটা আমাদের যেটা পুজো দিই আর কি, ফুল মালা বা সন্দেশ বা যা হোক সাজিয়ে ভগবানকে যে এটা দিই, সেটা বেস্ট পসিবলটা দেওয়ার চেষ্টা করি। সেরকমই আমরা কাজের ক্ষেত্রেও যেন সেটাই করি আর কি। সেটা পার্সোনাল ওয়ার্ক হতে পারে, প্রফেশনাল ওয়ার্ক হতে পারে, মানে অ্যাকাডেমিক ওয়ার্ক হতে পারে, হোয়াট এভার। এইটা করলে কিন্তু তার কিন্তু রিওয়ার্ড থাকবে। তুন, সুপ্রিয়া, সিদ্ধার্থ সবাই ক্লিয়ার তো পয়েন্টটা নিয়ে? সুইপ্তদা কিছু অ্যাড করবে, বা দয়ালদা, যারা আমরা একটু সিনিয়র আছি এই গ্রুপটাতে আজকের ডিসকাশনে? আচ্ছা, আর একটা হচ্ছে যে যখনই মানুষকে খুশি করার সুযোগ পাবো, মানে সেটা যেন আমরা না মিস করি আর কি। কারণ আলটিমেটলি ওটা আমাদের কাছে ফিরে আসবে। অ্যাকচুয়ালি উইল বিকাম হ্যাপিয়ার আর কি, অন্য কাউকে খুশি করলে। মানে ওই সময় এটা হয়তো আগের মিটিংও একদিন আমরা ডিসকাস করেছি, তো হয়তো রিপিট তো আমাদের হয়ই, যে মানে হয়তো কাউকে হয়তো নববর্ষের দিনে, বা এই রাখি গেল, বা বিজয়া দিনে, বা এরকম হ্যাপি নিউ ইয়ারের দিনে হয়তো মিষ্টিতে খাওয়ানো বা চকলেট খাওয়ানো, এইগুলো আমরা তো কথায় বলি আর কি, যে আননোন কাউকেও আমরা এগুলো অফার করতেই পারি। এতে কিন্তু হিউম্যান রিলেশনশিপ বেটার হয়, পরিচিতি বাড়ে, একটা সবাইকার সাথে একটা ফ্রেন্ডলি একটা মধুর সম্পর্ক গড়ে ওঠে। এবং সেখানেও যেন আমরা কোনো রকম এতটুকু হিসাব না করি, যে এরকম তো হতেই পারে, মানে এরকম নয় যে মানে আগে আমি তো এটা অনেক সময় ভেবেছি, এখন ওই ট্র্যাপটা থেকে বেরিয়ে এসেছি। এগেন আই এম সেইং যে হয়তো এই সবজির দাদাকে আমি চকলেট বা মিষ্টি খাইয়েছি,
উইথ অ্যান এক্সপেকটেশান যে আমি পরের দিনেও সবজি এনে নেবো, ও হয়তো আমার থেকে যতটা সম্ভব কম নেবে আর কি। এটাতে এটা ঠিক চিন্তা ছিল না আর কি, কারণ এটা কাইন্ড অফ একটা যেন আমি বিজনেস করছি আর কি। আমি ওকে দিয়ে আগে থেকে যেন একটা কাইন্ড অফ একটা ঘুষ দিয়ে রাখছি, দিয়ে ও তাহলে পরে আমাকে কম দাম নেবে, আলটিমেটলি আমার প্রফিট হবে, এরকম টাইপের। এই চিন্তাটা ঠিক নয়। এবং যার ফলে হয়তো অনেক সময় হয়েছে যে আমি ভাবতাম যে আচ্ছা এর সাথে তো আমার কোনোদিন দেখা হবে না, তাহলে একে চকলেট মিষ্টি দিয়ে লাভ নেই। এগুলো তো কখনো কখনো করেছি, মানে এটা আজ থেকে 7-8 বছর আগে বা 10 বছর আগে এরকম। কিন্তু বাট নাও আমি ওখান থেকে যে বিভিন্ন আর্ট অফ লিভিং বা আমাদের জাগরণের মেসেজগুলো বিভিন্নভাবে শিখতে শিখতে আমার অন্তত এই উত্তরণটা হয়েছে যে কোনো এক্সপেকটেশান না রেখে, এরকম মানে কোনো রকম ক্যালকুলেশান না করে যে একে চকলেট খাইয়ে কি বা একে মিষ্টি খাইয়ে বা একে কিছু দিয়ে কি আমার কোনো লাভ হবে, একদমই সেরকম ক্যালকুলেশান না করে যখনই কাউকে খুশি করার সুযোগ হবে মানে তাকে খুশি করা। তার জন্য মানে এখন ট্রেনেও যদি যাই, কোনো হকার দাদার কাছ থেকে কিছু নিলাম, সেদিনকে হয়তো নববর্ষ বা হ্যাপি নিউ, যদি ব্যাগে চকলেট থাকে আমি চকলেট খাই, তা ওই হকার দাদার সাথে হয়তো কোনো দিনই আর দেখা হবে না। কারণ ট্রেনে তো মানে ওরম তো হবে না যে আমি ওই ট্রেনেই বারবার যাবো বা ওই সময়ই যাবো যে ওনার সাথে আবার দেখা হবে, মানে চান্সেস আর ভেরি লো। বা আরও যে কোনো জায়গায় হয়তো কোনো দিন আর যাবোই না, হয়তো কোনো দেখাও হবে না, বাট স্টিল ওরকম কেসেও আমরা যদি পারি, যদি হ্যাপি করার সুযোগ পাই, অবশ্যই যেন করি আর কি। এই উত্তরণটা আমার তো হয়েছে। এবার এই উত্তরণের গল্প যদি বলা হয়, সুদীপ্তদা, দয়ালদা, ওনারাও ওনাদের কথা শেয়ার করতে পারবেন। আর এখানে যারা আমাদের জুনিয়র আছে, সুপ্রিয়া, সিদ্ধার্থ, শঙ্খদীপ, তুন্তরাও বলতে পারিস যে অ্যাকচুয়ালি কোনো রকম এক্সপেকটেশন না রেখে, কোনো রকম প্রফিট ওরিয়েন্টেড চিন্তাভাবনা না করে আমাদের অন্যদেরকে যদি খুশি করার সুযোগ পাই, যেন খুশি করতে পারি, সেটা যেন আমরা সবসময় করি। তাহলেই কিন্তু মানে অপরিসীম আনন্দ আমরা পেতেই থাকবো ঠিক কন্টিনিউয়াসলি। সুইপ্তদা কিছু চাইলে অ্যাড করতে পারো। সিদ্ধার্থ কিছু বলবি এই পয়েন্টে? আমার কথা শোনা যাচ্ছে তো? কেউ কোনো রিপ্লাই? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। আচ্ছা, তোরা যদি কিছু অ্যাড না করিস তাহলে আমি পরের পয়েন্টে যাচ্ছি। আর লাইফ শুড বি অ্যাট ইজ উইদাউট কিপিং এনি ওয়ারি, এনি টেনশন ইন মাইন্ড। জাস্ট ফিল দ্য লাইটনেস, বাট ইট শুড বি ইন্টেন্স। এটা মানে আমাদের যেটা ওয়ে আউট হওয়া উচিত যে লাইফ শুড বি রিল্যাক্সড বাট ইন্টেন্স। আমরা যেন কোনো চাপে না থাকি। অনেক সময় হয় না যে এই চাকরিটা আমায় লাগাতেই হবে, বা এই পরীক্ষাতে আমাকে 90% উপরে নাম্বার পেতেই হবে। এইরকম প্রেশারগুলো নিলে কিন্তু মানে মনের এবং শরীরের উপর প্রচণ্ড প্রেশার পড়ে, তাতে ক্ষতি হয় আর কি। রাদার খুব ব্যাপারগুলোকে রিল্যাক্সভাবে নিতে হবে। লাইফ শুড বি রিল্যাক্স বাট ইন্টেন্স, মানে ইন্টেন্সিটিটা যেন খুব থাকে, যেন প্রতি মুহূর্তে যেন জীবনী শক্তিতে পুরো পরিপূর্ণ থাকে, জীবনবোধের উপলব্ধি যেন আমাদের প্রতি মুহূর্তে হতে থাকে কি, যে হোয়াট দিস লাইফ ইজ অল অ্যাবাউট, এই ব্যাপারগুলো সেইগুলো নিয়ে যেন কোনো না থাকে। কারণ আমরা জাস্ট মানে টাইম জাস্ট বসে আছি, টাইম এমনি কেটে যাচ্ছে, বোর হওয়াটা তো মানে যারা ইফ উই আর ওয়াইজ, তাহলে কিন্তু বোর হচ্ছে এই কথাটা আমার মনে হয় ইনভ্যালিড হয়ে যাবে আর কি। কারণ বিকজ উই উড নো হাউ টু স্পেন্ড টাইম। আমরা সেটা পড়াশোনা করতে পারি, যাই করি না কেন, দ্যাট সাম ইন্টেন্সিটি শুড বি দেয়ার। মানে এরকম নয় যে সবসময় খুব ব্রেনের প্রেসারের কাজই করতে হবে। আমরা যদি হয়তো রিল দেখছি, ফেসবুকে রিল দেখছি বা ইউটিউবে রিল দেখছি, দ্যাটস ফাইন, ইটস অ্যাবসলিউটলি ফাইন, এবং সেটাও করবো জাস্ট উইথ ফুলেস্ট, হোয়াট এভার উই আর ডুইং, উই শুড বি ডুইং দ্যাট উইথ ফুলেস্ট পসিবল অ্যাটেনশন। আর ওই এবার যদি এরকম সিনারিও আছে যে একটা পরীক্ষা আছে, এটাকে আমার এত পার্সেন্ট মার্কস পেতেই হবে, সেখানে আমাকে আগে থেকেই প্রিপারেশানটা নিতে হবে না, আগে থেকে উইথ ক্ল্যারিটি আমাকে পড়তে হবে। তাহলে তো এরকম চাপ নেওয়ারগুলো পরিস্থিতি তৈরি হবে না আর কি। আর এই ফিলিং দ্য লাইটনেস নিয়ে এমনিতে তো আমরা আগে আলোচনা করেছি যে খাবার দাবার, ফুড হ্যাবিটগুলো যদি আমরা বেটার করতে পারি, নন ভেজ যত সম্ভব যদি কম খাই, ভেজিটেরিয়ান ডায়েটের দিকে যত যাব,
তত কিন্তু আমরা এই লাইটনেসটা, বডির লাইটনেসটা ফিল করতে থাকবো শরীরের। আর আমরা তো খাদ্য তো দুরকম হয়, শরীরের খাদ্য আর মনের খাদ্য। তো শরীরের খাদ্য তো আমরা কথা বললাম, যতটা সম্ভব ভেজিটেরিয়ান ডায়েটের দিকে যাব। আর আর মনের খাদ্যটা হচ্ছে যে আমরা যে কথাগুলো এখানে বলি, যে মানুষ হওয়া, সবাইকার কথা ভাবা, আনন্দটা পাওয়া, এইরকম আর কি। অ্যাঙ্গার, জেলেসি, হেট্রেড, দুশ্চিন্তা, হতাশা, বিরক্তি, 6টা জিনিসকে যেন ডোর ক্লোজড আর কি, যেন আমাদের মনে না ঢুকতে পারে। এবং সবসময় আমরা অন্যের কিছু অসুবিধা কমাতে পারি, এরকম চিন্তাভাবনা থাকলে ভালো ভালো কাজগুলো করার সুযোগও পাবো। এবং ফিলিং দ্য ওয়াননেস, ওই কাজগুলো করলে আমরা অন্যদের ভালোতে খুশি হতে পারবো। আর মানে জীবনটা একদম উৎসবের মতো কাটবে আর কি, আনন্দিত করতে। এটা হচ্ছে মনের খাদ্য, যে মনকে যত আমরা আনন্দ দিতে পারবো, তাহলেই একটা লাইফ। আরেকটা সেদিনকে একটা ভিডিও দেখছিলাম রামকৃষ্ণ মিশনের ইউটিউবে, তাতে একটা ইন্টারেস্টিং বলছেন যে এই আমি বলে, হোয়াট ইজ আমি, এইটা নিয়ে বলছিলেন যে একটা মনে হয় যে শরীর হচ্ছে আমি, তারপরে দেখা গেল না শরীর তো ঠিক আমি নই, তার ভেতরের কিছু, তাহলে প্রাণটা আমি, তারপর দেখলাম না প্রাণটা মানে আমি যে জিনিসটা সেটা হচ্ছে অবিনশ্বর, মানে ওটা তো অবিনশ্বর, ওটাকে তো ধ্বংস করা যায় না, মানে ওটা একটা কনস্ট্যান্ট টাইপের আর কি। তো ওর কোনো চেঞ্জ নেই আর কি। তো একদম জন্মতে যা ছিল পুরোটাই আমৃত্যু, ওই আমি জিনিসটা একই থেকে যায় আর কি। কিন্তু শরীর তো সেটা নয়, শরীর চেঞ্জিং, প্রাণোচ্ছলতাও চেঞ্জিং, তাহলে প্রাণও নয়, আবার মনও নয়, কারণ মন আমাদের বিভিন্ন প্রতি মুহূর্তেই চেঞ্জ হতে থাকে। আবার তার ভিতরে বলছে বুদ্ধি, ইন্টেলিজেন্স, সেটাও নয়, আরও ডিপে আর কি। মানে আমি ব্যাপারটা অনেক ডিপে, শরীরও নয়, প্রাণও নয়, মনও নয়, বুদ্ধিও নয়, আরও ভেতরে, যেটা কিনা অবিনশ্বর একটা কনস্ট্যান্ট জিনিস। তো সেখানে একটা খুব সুন্দর এক্সাম্পল দিলেন, যে একজন মহারাজ, বয়স্ক মহারাজ, উনি অসুস্থ হয়ে পড়েছিলেন আর কি। তো ওনাকে দেখতে আরও বোধহয় জুনিয়র মহারাজরা এসছেন, বা জুনিয়ররা এসছেন আর কি। তো এসে বলছেন যে মহারাজ আপনি কেমন আছেন? তখন মহারাজ বলছেন আমি তো খুব ভালো আছি, বেশ ভালোই আছি। তখন ওনারা একটু অবাক হলেন, যে ওনারা তো শরীর খারাপ শুনে দেখতে এসছেন। বলছেন কিন্তু আমরা যে শুনলাম আপনার শরীরটা বেশ খারাপ। তখন মহারাজ বললেন যে হ্যাঁ, শরীরটা বেশ খারাপই যাচ্ছে, কিন্তু আমি ভালোই আছি, মানে আমি তো শরীর নই। এটা আর কি, এটা খুব খুব সুন্দর একটা ছোট্ট এক্সাম্পল, কিন্তু এটাকে যদি আমরা ভাবি তাহলে কিন্তু উই ক্যান ফিল দ্য লাইটনেস, যে শরীরটা তো আমি নই, যে আমি যে জিনিসটা, আমি খুব আনন্দে আছি, এবার শরীরটা তো খারাপ যাচ্ছে, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট তার সাথে কিন্তু আমার আনন্দের কোনো কম্প্রোমাইজ করছি না আর কি। আমার মন আনন্দেই আছে, আমি ভালো কাজ করতে, আমার জীবনবোধের উপলব্ধি নিয়ে আমি আনন্দেই আছি। শরীরটা খারাপ থাকছে কি থাকছে না সেটা অ্যানাদার ম্যাটার। বুঝতে পারলি শঙ্করদীপ? মানে এটা একটু ইন্টারেস্টিং আর কি, যে আমি কালকে না পরশু ভিডিওটা দেখছি। হ্যাঁ, মহারাজ বলছেন যে হ্যাঁ শরীরটা একটু খারাপ, তবে আমি ভালো আছি, এইরকম আর কি। মানে আমি ইজ নট শরীর। কিন্তু নর্মালি আমরা কী হয়েছে, শরীর খারাপ, হ্যাঁ দাদা কেমন আছেন, হ্যাঁ খুব একটা ভালো নেই, শরীরটা খারাপ, এরকম আর কি। তো ভালো নেই এর কারণ দিতে তো আমরা মোটামুটি এক্সপার্ট আর কি, 100-200টা কারণ দিয়ে দেবো আর কি। কিন্তু ভালো আছি সেই কারণটা দিতে হয়তো আমাদের তখন পয়েন্ট খুঁজে বেড়াতে হয়, আমাদের উল্টোটাই হওয়া উচিত আর কি। খুব ভালো আছি এবং তার কারণেই যেন আমরা অনেকগুলো পয়েন্ট দিতে পারি আর কি। যাই হোক, সেটা আলাদা। কিন্তু এই কথাটা খুব খুব সুন্দর লেগেছিলো আর কি ভিডিওতে, ওই জন্য আমি এখানে শেয়ার করলাম। এই পয়েন্টের উপর তোরা সিদ্ধার্থ বা তুম, সুপ্রিয়া কিছু বলতে পারিস? নাহলে আমরা অন্য এটাই যাবো। ওই যে স্যার আপনি বললেন না স্যার বোর হওয়া নিয়ে, স্যার এইটা নিয়ে একটা স্যার কথা মানে মনে পড়লো স্যার। স্যার আমরা মানে অনেক সময় হয় না স্যার, হয়তো 7-8 ঘন্টা হয়তো জার্নি হচ্ছে, হয়তো একা যাচ্ছে, হয়তো তখন বোর ফিল হচ্ছে স্যার, অনেকে এটা বলতে শুনেছি। এবারে স্যার আমি হয়তো কৃষ্ণনগর থেকে স্যার আমার মানে বাড়ি যেতে প্রায় 7 ঘন্টা মতো সময় লাগে। এবারে সবসময় তো আর হয়তো তুনের সঙ্গে বা একসঙ্গে যেতে পারি না, মাঝে মধ্যে তুনের 8 ঘন্টা লাগে। তুনের 8 ঘন্টা লাগে। হ্যাঁ, তুনের 8 ঘন্টা লাগে। আর স্যার সবসময় একসঙ্গে যাওয়া হয় না, কিন্তু স্যার মানে কোনোদিন এটা একা বোর হয় না। হয়তো একসঙ্গে গেলে স্যার হয়তো 2-3 জনের কথা বলে যাবো, এটা ঠিক আছে, কিন্তু স্যার যখন একা যাই তখন স্যার জার্নিটা ভালোভাবে স্যার উপভোগ করতে পারি। ওই যে স্যার বাইরের দৃশ্যগুলো, ওইটা কিন্তু স্যার একসঙ্গে গেলে কিন্তু ভালোভাবে স্যার উপভোগ করা যায় না।
প্লাস আমাদের হাতে যে ডিভাইসটা আছে স্মার্টফোন, ওটাতেই মানে ইফ উই নো হাউ টু ইউটিলাইজ দ্যাট, সেখানেই তো মানে বোর হওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না আর কি। মানে এন্টারটেনমেন্ট তো হ্যাঁ, আনলিমিটেড, ওখানে তো এন্টারটেনমেন্ট আনলিমিটেড, বাট উই হ্যাভ টু নো হাউ টু ইউটিলাইজ দ্যাট, এটা আর কি। আমি এখনও দেখেছি যে লোকজন স্মার্টফোন হাতে নিয়েও ওখানে হয়তো আনলিমিটেড ডেটা আছে, নেটওয়ার্কও আছে, সব আছে, বাট মুখ চোখ দেখে এই ট্রেন আধ ঘন্টা লেট, 1 ঘন্টা লেট, মানে সেটা নিয়ে যেন বিরক্ত আর কি, খুব আওয়ার আর বোর লাগছে এরকম আর কি। দ্যাট ইজ মানে দ্যাট ইজ অ্যান অ্যাটিটিউড প্রবলেম, তাই না? মানে উইথ এভরিথিং, আমাদের সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমরা বোর হচ্ছি আর কি। সমস্ত কিছু এন্টারটেনমেন্ট এলিমেন্ট থাকা সত্ত্বেও সেটা কিন্তু আমাদেরই প্রবলেম, সেটা সিচুয়েশনের প্রবলেম নয়, তাই না? হ্যাঁ স্যার। আর তুই যেটা বললি যে মানে ইরেসপেক্টিভ অফ স্মার্টফোনও, যে আমরা জাস্ট এই এটা তো মানে মানে আমিও পরে শিখেছি আর কি, তুই তো অনেক আগে বললি আর কি, তোর বয়সে এই সেন্সটা ছিল না। যে আমরা সবসময় তো তোর বয়সে আমার অ্যাটলিস্ট এটা ছিল যে আই ওয়াজ মোর কনসার্ন অ্যাবাউট দ্য ডেস্টিনেশন, নট অ্যাবাউট দ্য জার্নি, মানে কখন পৌঁছবো, তাড়াতাড়ি পৌঁছতে হবে, এরকম একটা ব্যাপার। বাট নাও আই এম মোর কনসার্ন উইথ দ্য জার্নি, মানে জার্নিটাকেই খুব এনজয় করি আর কি। তো ঠিক আছে, 0.5-15 মিনিট যদি লেটও হয়, 1 ঘন্টা যদি লেট হলে এটাও হবে, বাট ইট ইজ মানে লাইফ ইজ অ্যাবাউট জার্নি, নট ডেস্টিনেশন, যে কথাটা আছে। তো সেটা আমরা ছোটো ছোটো আমাদের ট্রাভেলিংয়ের ক্ষেত্রে মানে জার্নিটাকে যদি আমরা এনজয় করি আর কি, যে সিটে বসলাম, পাশাপাশি কীরকম লোকজন কীরকম বিহেভ করছে, হকার উঠছে, হকারের দাদারা উঠছেন, সেখান থেকে ছোটো ছোটো খাচ্ছি, মানে সুন্দর সুন্দর মানে ভালো সময় কাটাতে কাটাতে পৌঁছচ্ছি আর কি যেখানে ডেস্টিনেশন। দিস ইজ মানে জার্নিটাই যদি আমরা ঠিকঠাক এনজয় করতে শিখে যাই, তাহলে কিন্তু বোরিংয়ের তো কোনো প্রশ্নই হয় না আর কি, মানে ডিউরিং ট্রাভেলিং। আর সন্দীপদাও জয়েন করেছেন, সন্দীপদা, সুদীপ্তদা, দয়ালদা কিছু শেয়ার করতে চাইলে করতে পারেন, আমি জাস্ট প্রসিড করছি। আমি মাঝে মাঝে শুনতে আসি, আজকে আমার শুনি একটু। হ্যাঁ, আপনি যখন জয়েন করছিলেন মহারাজের কথাটা বলছিলাম আমরা। হ্যাঁ হ্যাঁ শুনেছি, ওটা আমি পড়েওছি। হ্যাঁ হ্যাঁ, ওটা আমার আমার খুব ভালো লেগেছে আর কি, তো আমি বললাম এই। হ্যাঁ হ্যাঁ, ওটা তো খুব ভালো পাই। হ্যাঁ, আমি ভালো আছি, শরীরটা একটু খারাপ। হ্যাঁ, না আমি এটার একটা আমি নিজের মতো করে করি কি, আমাকে যখন কেউ জিজ্ঞেস করে হাউ আর ইউ, মানে সেটা তখন তুমি জানো এই কর্পোরেট লাইফে প্রায়ই হয়, ব্যক্তিগত জীবনে কেমন আছেন, কেমন আছো, কেমন আছিস, আমার একটাই উত্তর, আমি তো ফাইন আছি, আই এম অলওয়েজ ফাইন। আমি আমার একটা কমন উত্তর বানিয়ে, তার কারণটা আমি বেসিক্যালি বলি যে লোকটা প্রশ্নটা করছে তুমি কেমন আছো, সেই লোকটা আমার কাছ থেকে কিন্তু আমি ভালো আছি এটাই শুনতে চায়। তো আমি তাকে অযথা কেন বিব্রত করবো, আমি আমার 4টি রোগের কথা শুনি বা 4টি অসুবিধার কথা শুনি। সেই জন্য আমি এই ফিলোসফিতে নিজের মনে রাখি এটাকে, যে আমি যদি কোনো কারণে খারাপ থাকিও সেটাকে আরেকবার মনে করিয়ে নিজেকে আরেকবার খারাপ করানোর কি মানে, সব ভালোই আছে। আর আরও একটা হচ্ছে যে মানে অনেক সময় আমরা খুব কনসার্ন হয়ে পড়ি যে আমি বা মানে আমি কতটা ভালো আছি বা আমরা কতটা ভালো আছি আর কি, মানে আমি বা আমার পরিবারের পরিজন কতটা ভালো আছি, এরকম একটা মাঝে মাঝে অ্যাসেসমেন্ট করি। মানে অ্যাসেসমেন্টটা একটু অন্যরকম হওয়া উচিত, যে আমি কতটা ভালো আছি সেটা নয়, আমার জন্য কত লোক কতটা ভালো আছেন সেটাই ম্যাটার করে আর কি। যে ওইটার দিকে যদি আমরা কনসার্ন হই যে আমার জন্য কতজন ভালো আছেন, সেইটা বোধহয় অনেক বেশি আমাদের আনন্দ দেবে, এবং ওই আমি কতটা ভালো আছি সেইখান থেকে আমাদের কনসেন্ট্রেশনটা সরেও যাবে আর কি। এবং অটোমেটিক্যালি আমাদের জন্য যদি অনেককে আমরা ভালো রাখতে পারি, অটোমেটিক্যালি আমরাও অবশ্যই ভালো থাকবো, তাই তো তুন? হ্যাঁ দাদা। ওইটাও খুব সুন্দর একটা কথা, যে কনসেন্ট্রেশন এটা হয় যে আমি কতটা ভালো আছি না আমার জন্য কতজন ভালো আছেন। এটা আরেকটা বেশ সুন্দর একটা দেখছিলাম, যে উই শুড নট ইনভেস্ট অর এন্টার হিউম্যান কনসিয়াসনেস টু আর্ন এ লিভিং। আমরা অ্যাকচুয়ালি অনেকেই আর কি এই ভুলটা করে থাকি, যে মানে সর্বতভাবে সারাদিন ধরে মানে আরও কী করে বেশি ইনকাম করা যায়, আরও কী করে বেশি টাকা উপার্জন করা যায়, আরও কী করে ফিনান্সিয়াল স্ট্যাটাসটাকে হায়ার করা যায়, ফিনান্সিয়াল স্ট্রেংথটাকে বাড়ানো যায়, এইটাকে নিয়ে আমরা হয়তো 24 ঘন্টা, মানে আমি যদি 8 ঘন্টা ঘুম বাদ দিলাম, 16 ঘন্টার মধ্যে হয়তো 15 ঘন্টাই এরকম মাথায় ঘুরছে, মানে আরও কী করে ভালো করে, মানে অফিসে কাজও করছি করে, যে কী করে প্রমোশনটা পাওয়া যায়, কী করে স্যালারিটা বাড়া যায়, এরকমভাবে আর কি।
বা হয়তো বসে আছি, ভাবছি যে এখানটায় তাহলে এই সময়টা বসে না থেকে একটু শেয়ার মার্কেটে একটু এটা দেখি, শেয়ার মার্কেটে একটু দেখি ওই শেয়ারটা ইনভেস্ট করি, ওটা কত কম হলো, মানে ওটার দিকে সবসময় যদি আমরা এই আর্নিং লিভিং, মানে আর্নিং মানিটাকে আমি যদি বলি আর্নিং লিভিং আর কি, সেইটার দিকে যদি আমরা আমাদের এক হিউম্যান কনসিয়াসনেস বা মানব চেতনা তার যদি একটা বড় পার্টকে ওখানে ইনভেস্ট করে দিই, মানে সেটা কিন্তু দেন তাহলে কিন্তু আমাদের এত সুন্দর একটা সিস্টেম, এত সফিস্টিকেটেড সিস্টেম, মানে একটা হিউম্যান লাইফ আর কি, দিস হিউম্যান কনসিয়াসনেস, মানে এটা কিন্তু আমরা ঠিকঠাক ইউটিলাইজ করবো না আর কি। মানে টু আর্ন এ লিভিং ইটস কোয়াইট ইজি, মানে সেটা তো বাকি অ্যানিমেলসরাও করছে, তারা তো খাওয়া দাওয়া করছে, কুকুর বিড়াল তারা তো ঠিক জীবনযাপন করছে, দুবেলা খাবার যেটুকু খাবার লাগে ওরা ঠিক সামাও ওরা ম্যানেজ করছে। এবার সেখানে কম বেশি আছে কিছু হয়তো ডেফিনেটলি স্যাড স্টোরিজ আছে, যারা ঠিকঠাক খেতে পারছে না, যে কুকুর বিড়ালগুলো তারা হয়তো অসুবিধা আছে, সেটা ঠিক আছে। বাট নর্মালি কিন্তু মোস্ট অফ দ্য অ্যানিমেলস ইন দিস প্ল্যানেট তারা কিন্তু একটা জীবনযাপন করে যা লাগবে খাদ্য, বানর হোক বা পাখি হোক, সবাই কিন্তু তাদের নিজেদের দরকারি জিনিসটা করে নেয়, তারপরে ওদের সময় হলে তো ওটা চলে যায় আর কি, তাদের লাইফ সাইকেল কমপ্লিট করে। তো সেখানে কিন্তু ওদের কিন্তু হিউম্যান কনসিয়াসনেস নেই, ওদের কিন্তু ওদের এত স্ট্রং থট প্রসেস নেই, বা থিঙ্কিং ক্যাপাবিলিটি নেই, ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি নেই, এত ক্যালকুলেশন এবিলিটি নেই, এরকম হিউম্যান ব্রেনের মতো এত সফিস্টিকেটেড একটা সিস্টেম নেই, বা পুরো একটা হিউম্যান বিইংটাকে যদি বলি, সেখানে একটা কথা হচ্ছে আমাদের উই শুড নট এনগেজ মোর দ্যান 25% অফ আওয়ার হিউম্যান অফ আওয়ার কনসিয়াসনেস জাস্ট টু আর্ন লিভিং। এইটা কিন্তু মানে মোর দ্যান 25% আমাদের এনগেজ করা উচিত নয়, কারণ দের আর মেনি আদার থিংস টু ডু আর কি উইথ দিস হিউম্যান কনসিয়াসনেস। 25% আমি ডেফিনেটলি আমি টু আর্ন এ লিভিং রাখবো, বাকিগুলো ক্ষেত্রে যে ওই আমরা যেটা বলি আর কি, যে লিভিং ফর আদার্স ইজ রুল অফ মাদার নেচার, বা বাকি কথাগুলো আমরা যে বলি, ফিলিং দ্য ওয়াননেস, তারপরে এই জীবনবোধের উপলব্ধি, ইউটিলাইজিং দিস হিউম্যান লাইফ আর কি, কীভাবে আমরা সবাইকে নিয়ে ভালোভাবে বাঁচবো, এবং এটাও ভাবা যে আমাদেরকে মাদার নেচার এই কারণেই বানিয়েছেন হয়তো এরকমভাবে আমরা এত ওয়েল ইকুইপড আর কি, আমাদের হাত পা এত সুন্দর যে আমরা যাতে অন্যান্য অ্যানিমেলের কিছু প্রবলেম হলে আমরা যাতে জাস্ট তাদের সেবা, অ্যানিমেল বা গাছ প্ল্যান্টস হোয়াট এভার, তাদের জন্য সেবা দিতে পারি। যেমন ওই দয়ালদা একদিন বলছিলেন যে উনি গ্রামে মানে একদিন ফিরছিলেন, যে একটা গরু দাঁড়িয়ে মানে ও পাটা খালি করছে, মানে দয়ালদা বুঝতে পারছে ওর কিছুটা প্রবলেম হয়েছে, কিন্তু দয়ালদা কলে আছেন আজকে, তো গরুটার কী প্রবলেম হয়েছে দয়ালদা বুঝতে পারছেন, তো বাইক দাঁড়িয়ে নেমে তারপর অনেকক্ষণ অবজার্ভ করলেন, দেখলেন যে একটা পাও খালি মানে বারবার ছটকাচ্ছে আর কি। তারপরে ওকে আস্তে করে কাছে গিয়ে পাটাকে ধরে তারপর দেখলেন যে পায়ের তলায় একটা পেরেক ঢুকে গেছিলো, তো সেটা দয়ালদা ওই পেরেকটা বের করে দিয়ে তারপরে এই করলে, মানে অ্যাটলিস্ট মানে আমরা কিছুটা ওর মানে দয়ালদা সেনকে কিছুটা পেরেছিলেন ওর যন্ত্রণা কমাতে, এরকম আর কি। বা পিঠে হয়তো কোনো কাটা ফুটে গেছে কোনো গরুর বা কোনো অন্য প্রাণীর বিভিন্ন, তো সেই ক্ষেত্রে আমাদের হাত পা এই সব কিছুই আমরা এত ওয়েল ইকুইপড এবং এত আমরা সাবলীল এই কাজগুলো করতে, অন্যান্য কোনো অ্যানিমেলসের কিন্তু হাত পা এত মানে বডির সমস্ত জায়গায় পৌঁছতে পারে না, বা এত 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 সুন্দর নয় আর কি। তো আমাদেরকে বোধহয় মানে বানিয়েছি নিয়ে এই কারণে মাদার নেচার, যাতে আমরা অন্যান্য অ্যানিমেলসদেরও, অন্যান্য জীবেরও আমরা টেক কেয়ার করতে পারি, এইটাকে কিন্তু মাথায় রাখতে হবে আর কি। মানে জাস্ট আমি নিয়ে না ভেবে ওই সেন্স অফ আমরা, সেন্স অফ সবাই আর কি, ওই অসীম আমি যেটা আমরা বলি, সেইটা কিন্তু প্রতিনিয়ত রাখতে হবে। মানে খালি ওই টাকা ইনকামের পথে দৌড়ে গিয়ে খালি টাকা ইনকাম করতে হবে, টাকা ওইটা করতে গিয়ে বাকিগুলো হ্যাম্পার আমরা অনেকেই করে ফেলি। সেই জন্য বলছে যে অনলি মানে লেটস নট এনগেজ মোর দ্যান 25% অফ আওয়ার কনসিয়াসনেস জাস্ট টু আর্ন লিভিংস। বুঝতে পারছিস সুপ্রিয়া, সিদ্ধার্থ, বাকি অনেক কিছু করার আছে হিউম্যান কনসিয়াসনেস নিয়ে, বুঝতে পেরেছিস তো? তো ওই জন্য ওটা হয়েই যাবে, টাকা ইনকাম হয়েই যাবে। আমরা যদি জাস্ট ভালো মানুষ হই, টাকা ইনকাম হয়েই যাবে আর কি। আমরা কোয়ালিফাইড হব, আমরা স্কিলড হব, আমরা লার্ন করবো, সেখানে ইনকাম তো হবে। কিন্তু দেয়ার আর মেনি আদার থিংস, মানে জাস্ট আর্নিং এ লিভিং, সেটার বাইরেও কিন্তু অনেক কিছু করার আছে আর কি। এটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। আর কখনো যেন এই কম্পেয়ারে যেন এই ট্র্যাপে না পড়ি যে ও তো আমার বন্ধু, ও এত টাকা ইনকাম করছে, সে 20,000 টাকা বেতন পায় মাসে, আমি 15,000 টাকা পাই, কিন্তু আমার 15,000 টাকা দিয়ে হয়তো ভালোভাবে কেটে যায়, বাট
যখনই দেখি যে আমার বন্ধু ও সেম কোয়ালিফিকেশান সেম ব্যাচ এরমভাবে উঠে ও আজকে 20,000 পাচ্ছে, আমি কেন 15,000 পাচ্ছি, এইরকম কম্প্যারিজন যদি করতে থাকি তাহলে কিন্তু মানে আমরা কখনোই শান্তি পাবো না, আমরা পিস অফ মাইন্ড আমাদের হ্যাম্পার্ড হবে। এবং কিন্তু অথচ আমার কিন্তু 15,000ই হয়ে যাচ্ছে। আমার যা লাইফস্টাইল, আমি সবাই মিলে খাওয়া দাওয়া সব কিছু করে আমার 10,000 হয়ে যায়, 5,000 হয়তো সেভিংস হয়। বাট আমি চাইলেই আমি এই টাকাতেই খুশি হতে পারতাম, কিন্তু ও 20,000 পাই 15,000 পাই, এই চিন্তাটাই কিন্তু আমার খুশিটাকে পুরো বিঘ্নিত করছে, আমার কোয়ালিটি অফ লাইফকে ডিগ্রেড করছে। সেখানেও কিন্তু আমাদের এগেন আমাদের যে জাগরণের যে কথাবার্তাগুলো বা হিউম্যান কনসিয়াসনেস যে কথাবার্তাগুলো, যে ওই ফিলিং কন্টেন্টেড, ফিলিং স্যাটিসফাইড উইথ হোয়াট এভার উই আর অলরেডি হ্যাভিং, যে ঠিক আছে আমার মানে ও 20,000 পায়, অন্য আরেকটা বন্ধু হয়তো 25 পায়, কেউ হয়তো 50 পায়, সেটা তো আমার জানার দরকার নেই। আমায় দেখতে হবে আমি যেটা পাচ্ছি সেটাতে আমার সুন্দরভাবে চলে যাচ্ছে, এই সেন্সটা থাকা খুব দরকার আর কি। তাহলে কিন্তু আমরা ট্রুলি খুশিতে থাকতে পারবো। এইটা নিয়ে সুইপ্তদা কিছু যদি অ্যাড করতে চাও করতে পারো। আর দয়ালদার এই গরুর পা থেকে এই পেরেকের ঘটনাটা বললাম, দয়ালদা আবার জয়েন করেছে। ওইটা খুব ভালো টপিক, যে আমাদের এই পুরো লাইফটা যেন টাকা ইনকামের দিকে চলে না যায়। মানে এটা এই ট্র্যাপে আমিও ছিলাম, মানে আমিও পড়েছিলাম। তো এইগুলো থেকে এত সুন্দর সুন্দর মেসেজ আমাদের এই ইন্টারনেটের থ্রু দিয়ে, ইউটিউব বলো বা এটা বোধহয় কোনো একটা ইউটিউবের ভিডিওতেই বোধহয় দেখছিলাম আর কি, তো সাতগুরুর কোনো একটা ভিডিও ছিল কি, মানে নট মোর দেন 25% ডেফিনেটলি আমরা এফোর্ট দেবো টাকা ইনকামে, বাট নট মোর দেন দ্যাট। আমাদের হিউম্যান কনসিয়াসনেস এত ইমেন্স পোটেন্সিয়াল, এত ক্যাপাবিলিটি যে 25% দিলেই আমরা যথেষ্ট একটা ভালো ইনকাম করে নেবো। বাকি অনেক কিছু কাজ আছে, এইটা আমাদের রিয়েলাইজ করতে হবে। তো শঙ্করদীপ, তুন, সিদ্ধার্থ, তোরা ক্লিয়ার তো ব্যাপারটা নিয়ে? হ্যাঁ স্যার, আর একটু বেশি ইনভেস্ট করবি তোরা? তো ওরকম তো হিসেব করা হয় না, বাট মেন ব্যাপারটা হচ্ছে যে ওই মাথায় যেন সবসময়ই টাকা ইনকাম করতে এইটা যেন কখনোই না আসে। অ্যান্ড এই ফোরামে আমি এমনি ইন্ডিভিজুয়ালি বলেওছি, সিদ্ধার্থকে বলেছি, আরও আমি কয়েকজনকে বলেছি, আমি শঙ্করদীপ্তুনকে বলেছি কিনা মনে পড়ছে না। বাট আমরা যদি যে যাই ফিল্ডে থাকি আলটিমেটলি আমরা যদি হ্যাঁ বল যদি আমরা সবসময় যদি মানে টাকা ইনকামের কথা চিন্তা ভাবনা করি, তাহলে হয়তো আমরা মানুষই থাকবো না, হয়তো যান্ত্রিক মানুষে পরিণত হয়ে যাবো। মানে ওটাই, মানে আমরা যদি ওইটাই করবি, ওটার জন্য আমরা যদি সবসময় ওইটাই করবো, জাস্ট টাকা ইনকাম করার চিন্তা করবো, সেটার জন্য আমাদের মানুষের জন্মানো দরকার ছিল না আর কি। মানে আমাদের একটা এত সফিস্টিকেটেড একটা সুপ্রিম মেশিন আছে আমাদের হাতে, একটা সুপ্রিম সিস্টেম আছে, সেটা দরকার ছিল না আর কি। অনেক একটা ইনফেরিয়ার সিস্টেম হলেও আমরা সেটা করতে পারতাম আর কি। যাই হোক, আর একটা ওই এতে বলছিলাম যে একটা খুব সুন্দর জিনিস আছে, একটা আমাদের স্টোরিজেই আছে, লিস্ট অফ স্টোরিজেই, যে ডক্টর টিএন সেশন আমাদের মুখ্য সচিব ছিলেন বোধহয়, না সন্দীপদা? টিএন সেশন, উনি এই ভোটার আইডির ব্যাপারটা চালু করেছিলেন, ইলেকশন কমিশনার ছিল। হ্যাঁ, তো উনি ওই ভোটার আইডি ব্যাপার, হ্যাঁ ভোটার কার্ডের কনসেপ্টটা এনেছিলেন, মানে সচিত্র পরিচয়পত্র, যেখানে একটা ছবি থাকে আর বাকি ডিটেলস থাকে। তো ভেরি ওয়েল নোন অ্যাক্রস দ্য কান্ট্রি, হ্যাঁ, আমাদের দেশে সবাই চেনেন এরকম একটা ব্যাপার। তো উনি প্রতিষ্ঠিত এবং ওনার নাম সবাই জানে এরকম। উনি একদিন একটা কোথাও যাচ্ছিলেন, একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তো উনি ওনার স্ত্রী ছিলেন, এবার স্ত্রী তারপর একটা জায়গায় বোধহয় একটু দাঁড়িয়েছিলেন। তো ওখানে দেখলেন যে একটা গাছে খুব সুন্দর বাবুই পাখির বাসা ঝুলছিল, ঠিক আছে। পাখিটা পুরো ঠিক এক্স্যাক্টলি মনে নেই বাবুই পাখি কী পাখি, তো ওইরকম যদি বাবুই পাখি ধরে নিই আর কি। তো ওই বাসা সুন্দর ঝুলছিল, তো ওখানে ভেতরে দুটো মতো বাচ্চাও আছে এরকম আর কি, একটা বাচ্চা আছে।
মাটা নেই, মাটা তখন হয়তো নর্মালি যেমন হয় যে মাটা খাবার কালেক্ট করতে গেছে, তারপর হয়তো ফিরে আসবে আর কি খাওয়া। এবার ওই টিএন সেশন ওনার ওয়াইফের, এটা কিন্তু রিয়েল স্টোরি, হ্যাঁ, ওনার ওয়াইফের ওই একটা বাসা, উনি বলছেন আমি একটা বাসা একটা কাউকে পেরে দিতে বলো না, তাহলে আমি এটা নিয়ে যাবো, মানে বাড়িতে নিয়ে গিয়ে রাখবো, খুব সুন্দর এরকম। তো উনি ওই পাশাপাশি তাকিয়ে দেখলেন একজন রাখাল বালক টাইপের, তো ওকে বললেন যে বাবু তুই ওটা একটা পেয়ারা দিত, ওটা আমরা বাড়ি নিয়ে যাবো, ওটার মধ্যে পাখির বাচ্চা আছে আর কি। তো ও তো ছেলেটা হয়তো টিএন সেশনই ও জানে না যে ইনি টিএন সেশন বা খুব বড় একজন পদে আছেন, ওরকম কিছু জানে না, কিন্তু এটাও দেখেছে যে মানে সুটেড বুটেড গাড়ি ফাড়ি, তারপর আরও সিকিউরিটি গার্ড স্যানা টানা, মানে একজন যথেষ্ট বড় সড়ো কেউ হবে না আর কি। তো সেটা দেখে যেন হয় যে গ্রামের ছেলেরা ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে মানে লুকিয়ে যায় বা সামনে আসতে যায় না বা কথা বলার সাহস পায় না, এই ব্যাপারগুলো সেটা কিন্তু হয়নি। ওই ছেলেটা স্ট্রেট কাট বললো যে না বাবু আমি এটা করতে পারবো না, আমি ওটা দিতে পারবো না। তখন ওই টিএন সেশন তো অবাক হয়ে গেছে, বলছে আমি বলছি তুমি এটা করবে না, তুমি এটা করো। সেটার জন্য উনি হয়তো কিছু টাকা অফার করবে, তোমাকে 20 টাকা বা 50 টাকা কিছু দেবো, হোয়াটএভার, সেটা কী বলেছিলেন সেটা ম্যাটার করে না, কিন্তু ওনার মতো করে বোঝাচ্ছেন যে তুমি আমি বলছি তুমি এটা করবে না, মানে সেটা টিএন সেশন অবাক হয়ে গেছেন, মানে ওনার উপরে কেউ কথা বলছে, ওইটুকু একটা বাচ্চা ছেলে বলছে না আমি এটা করে দেবো না। তখন বলছে তুমি কেন করে দেবো না? তখন ওই রাখাল বালক বললো যে আমি তো এখন এটা আপনাকে পেরে দিতেই পারি, কিন্তু একটু পরে যখন ওর মা আসবে, পাখির মা পাখিটা আসবে, এসে যখন বাচ্চাকে খুঁজে পাবে না, তখন ও যখন তনতনে খুঁজে পাবে না, তখন যে তার কান্না, সেই কান্না আমি সহ্য করতে পারবো না। আমি ওটা বাবু আপনি যত টাকাই দিন, আমি কিন্তু ওটা আমি আপনাকে পেরে দিতে পারবো না। তখন টিএন সেশন পুরো হয়ে গেছে, সবাই যারা আছে তারাও হয়ে গেছে। তখন টিএন সেশন বুঝতে পেরেছেন এবং ওয়াইফও বুঝতে পেরেছেন না কি ওনারা কী ভুলটা করতে যাচ্ছিলেন আর কি। তোমরা না ঠিক আছে তুমি খুব মানে ঠিক করেছো, তারপরে কি ওকে প্রেস করে ভালো কিছু কথা বলে ওনারা তো বেরিয়ে গেলেন। বাট দ্যাট এক্সপিরিয়েন্স, মানে সেটা থেকে টেনশন বলছে আমার একটা মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স আর কি, যে ওখান থেকে বুঝেছিলাম যে আমরা তো এটা নিয়ে নিই, কিন্তু ওই যে মা পাখিটা এসে যে খুঁজে যখন পাবে না তার কাঁদবে, সেইটা একটা রাখাল বালক গ্রামে সে বুঝতে পেরে গেছিলো, কিন্তু আমি এত কোয়ালিফাইড লোক হয়েও ওই ব্যাপারটা তো আমার মাথাতেই ছিল না। তাহলে আমাদের কিন্তু ওই বেসিক্সে কিন্তু সবসময় থাকতে হবে, এইটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুনলি শঙ্খদ্বীপ গল্পটা? জানি না অলরেডি হয়তো পেয়েছিস জাগরণের। হ্যাঁ স্যার। দারুণ না? আমি এই পাশের ব্যাপারে আছে একটা ঘটনা ঘটে, আমি বলবো? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি অনেকদিন পাশে ছিলাম না, তো আমি আজকে অলরেডি 10 দিন ছিলাম উত্তরপ্রদেশে, বৃন্দাবন মথুরায় একটু টুরে চলে গেছিলাম। তো হাওড়া থেকে বাসে করে আসছি, একজন আমার পাশে যে বসে আছেন উনি কাছিতেই থাকেন, তো হাওড়া থেকে আসছেন, আস্তে আস্তে হঠাৎ কোনো পাখির আওয়াজ কতটুকু পাখির আওয়াজ, তিনি তার ব্যাগে একটা পাখি, দাদার ব্যাগে পাখি দুটো বাচ্চা আছে। আপনার ব্যাগে পাখি আছে? হ্যাঁ, দুটো পাখি বাচ্চা। কি পাখি বাচ্চা? না ওটা শালিক পাখি বাচ্চা। কোথায় পেলেন? না কলেজে দেখছিল, একটা গাছ ছিল, গাছের কোটরে বাচ্চা দিয়েছিল, পাখিগুলো এরকম নিয়ে চলে এসেছে। এই আপনি বাচ্চাগুলো নিয়ে চলে এসেছেন? না এগুলো কথা বলছি, আপনার আনন্দের জন্য আরেকজনকে বন্দি করে রেখে রাখবেন, সে খাওয়াবেন কি? এরা উঠতে পারে না, পারে না, তাহলে খাওয়াবেন কি? ছাতু খাওয়াবো। যদি ছাতু খায় তার মানুষ ছাতু খাওয়াতো? তাহলে কেন আবার পাখিটা রিটার্নও নিয়ে যেতে পারবে? কলকাতার কোনো এক কলেজে কোথায় একটা থাকেন, ওখানে গাছের মধ্যে ছিল, ওটা পেড়ে ব্যাগে উঠে নিয়ে চলে যায়। হ্যাঁ, তুমি ছাতু খাওয়ান। খুবই কষ্ট লাগলো আমার ওই মানে চিন্তা দেখতে, বাচ্চাদের আওয়াজ শুনে খুব কষ্ট লাগলো। আমি বেশি কিছু আর বলতে পারলাম না, তাকে আর কিছু করতেও পারলাম, মানে আমার সামনে ঘটনাটা দিতে দেখলাম, কটা কথা বলে ছেড়ে দিলাম আর।
হ্যাঁ অ্যাকচুয়ালি মানে সিমিলার মিস্টেক্স আমরাও তো আগে করেছি, কিন্তু মানে ইটস টাইম টু লার্ন। এগুলো শিখে নিয়ে তারপর যেন আমরা এই ভুলগুলো আর না করি, আর এই শেখাগুলোকে যতটা সম্ভব আমরা ছড়াতে পারি আর কি সবাইকার মধ্যে, সেটা যেন চেষ্টা করতে থাকি। আপনি ওই কথাটা ওইটা আমি আপনার ওই কথাটা বলছিলাম, ওই গরুর পায়ে যে পেরেক ঢুকিলে আপনি পেরেকটা বার করেছিলেন, আপনি আমাকে বলেছিলেন না, ওই কথাটা বলেছিলাম। আপনি কি শুনতে পেয়েছিলেন তখন? হ্যাঁ শুনে, ছোট্টটা কাঠের মধ্যে, মানে যে সেন্টারিং এর কাঠ হয় না, ওই সেন্টারিং এর ছোট্ট কাঠ, ওই ছোট্ট মানে তারপরে একটা কাঠের মধ্যে পেরেকটা ঢুকিয়েছিল, ওটাতেও পা দিয়ে দিয়েছিল, ওটা আটকে গেছে, কাঠ তো আটকে গেছে। হ্যাঁ ওটা গরুটা কত কষ্ট করে হাঁটছে, বারবার শুকার চেষ্টা করছে, মানে শুকছে, মানে কেমন যেন মুখটা নিয়ে চলে যাচ্ছে। তখন আমি বিস্তারে যখন হাটে গেলে যাচ্ছিলাম, দেখলাম চিকিৎসাটা করতে এসে চিকিৎসাটা ব্যাপার একটা হচ্ছে। তো আমি ভালো করে দাঁড়িয়ে দেখি যে তার পায়ের পাটা তুলে রেখেছে, হালকা ছোট্ট একটা কাঠ দেখা যাচ্ছে। গেলাম ততক্ষণে একটা লোক হয়ে এসেছি, তাকে সে আর আমি মিলে টেনে আমি পার করলাম। এবার সমস্ত রক্ত বেরিয়ে তারপরে পরে সে আমার ঠিক হয়ে গেল। কতটা কষ্ট পাচ্ছে ব্যাপারটা। এটা আর তারপরে কি মানে ও কি বের করতে তারপরে হয়ে গেল, না এমনি কিছু ব্যান্ডেজ ফ্যান্ডেজ কিছু করে দিয়েছিলাম? যেহেতু কাঠে মানে যদি পেরেকটা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি পেরেক ছিল, মানে কাঠটা যদি 1 ইঞ্চি 1 ইঞ্চি দিকে ছিল, তো এবারে বেশি পুরোটা ঢুকে নেই, সামান্য ঢুকে ছিল, তো রক্ত একটু বেরিয়েছে, রক্ত বেরোয় না কথা, একটা রক্ত বেরিয়েছে। তারপরে হাঁটার পরে আমরা আর সেখানে কিছু করতে পারবো না, মানে যেহেতু শরীরের মাঝখানে ঢুকেছে, তো সেখানে ব্যান্ড কাজ করবে না, খুব একটা রাবণতা বা ভিটামিন একটা লাগাতে হতো। তো দেখলাম হাঁটছে, আর এমনিতে গরু মানে পশুদের খুব তাড়াতাড়ি মানে কিওর হয়ে হিলিংটা হয় না, কারণ ওদের মাটির সাথে ডিরেক্ট টাচ থাকে, তো ওই জন্য আমি একটু দাঁড়ালে ও ঠিক হয়ে যায়, তো ঠিক হয়ে যাবে। ছেড়ে দিলাম। এই সেদিন গত পরশুদিন রাত্রে আমি আগ্রা ফোর্টে, মানে বাস স্ট্যান্ড থেকে আগ্রা ফোর্ট স্টেশনে আমি আসছি হেঁটে হেঁটে, আমি আমার বন্ধু আরেকজন, আমি গেছিলাম। তো একটা হঠাৎ আপনি করে এসে সব করে পড়ে গেল, আমি ফুটপাতে হাঁটছি, হঠাৎ পড়ে গেল। কি পড়ে গেল? কি পড়ে গেল? টিয়া পাখি। আচ্ছা। তো এসে পড়ে গেল, তখন সবাই অনন করে এগিয়ে যাচ্ছে যার গন্তব্যের দিকে, তো আমি থমকে দাঁড়িয়ে গেলাম। এবারে জলের মধ্যে পড়ে ঝাপটাচ্ছি, জলের মধ্যে ঝাপটাচ্ছি, তাহলে কি হয়েছে, তার পাখনাটা জলে ভিজে যাচ্ছে না। এটা প্রতিদিনকার ঘটনা, প্রতিদিনকার রাত্রের ঘটনা। আমি আগ্রা ফুটে মানে স্টেশনে যা থাকবো, ট্রেন ধরে আসবো বাড়ি। আমি এই যে দাঁড়িয়ে গেলাম, আমার সঙ্গে দুজন ছিল, ওরাও থমকে গেল, কিন্তু তারা অস্বস্তি প্রকাশ করছে, পড়েছে উঠে যাবে, কিছু একটা কি দরকার আছে এগুলো। কিন্তু আমি তো মানে যে এগুলো তো দেখতে পারি না, আমি বললাম তার পাশে গেলাম, ওখানে চেষ্টা করলাম, আরে ভালো লাগছে, কামড়ে দেবে। যখন আমি তার কাছে, তখন সে কি বললাম, ফট করে উঠে এসে গাছে গাছ পড়ে, এই গাছের পড়া আস্তে আস্তে কামড়ে পাটা ধরে আস্তে আস্তে পড়ে উঠলো। তারপরে আবার তাকে ভিতরে উড়ানোর চেষ্টা করছি, উঠতে হওয়ার চেষ্টা করছি। ঠিক 2-3 মিনিট পরে আস্তে আস্তে এগোতে এগোতে সে উড়ে বাইরে গেল। তখন আমি হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানালাম যে তুমি কি হয়ে গেছো। আমি যেটা চাইছিলাম তুমি সেটা করতে পেরেছো, উড়ে চলে গেলে আমিও আনন্দ পেলাম। এটা ভালো লাগলো শুনে গেল। এরকম কি হয় মানে কত। হ্যালো, হ্যাঁ মাঝে মাঝে ব্রেক করছে, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। এই ট্রেনে যাচ্ছি একটা জায়গা, আমি ট্রেনটা যাচ্ছিলাম হাজরা স্টেশন থেকে আগ্রা যাচ্ছি। তো সিট পাইনি, দাঁড়িয়ে আছি জেনারেল বডিতে, হবে না সব টাইমের ভিতরে যাচ্ছি। তো একটা বাচ্চাকে নিয়ে একটা মহিলা বসে আছেন, বাচ্চাটা চিৎকার করে চলে যাচ্ছে। বাচ্চা বয়স্ক পশু পাখিদের প্রতি আমার কেন মানে তারা একটু অসহায়, হয়তো বাচ্চা সে ঠিক বলতে পারছে না যে আমার কষ্ট কোথায় হচ্ছে। বয়স্ক মানুষ সে করতে চাইছে কিন্তু করতে পারছে না, অনুভূতিটা একটু কম কাজ করে। এই আর পশু পাখি তো ব্যাপারটা তো আছে। তো আমি কোনো বাচ্চার কান্না দেখতে পারি, মানে আগে আমি কেন হচ্ছে, কি হচ্ছে, আমি বুঝতে পারবো কেন। তো আমি বললাম মনে হচ্ছে বাচ্চাটা গরম লাগছে, খুলে একটা জামা শার্ট পরে রেখেছ, তো বাচ্চাটাকে একটু হালকা কিছু টেস্ট করো, নাহলে খুলে জামাটা খুলে যাবো, ট্রেনটা চলছিল তো গরম লাগছে। ওর মার কোনো কেয়ার করে, কোনো অসুবিধা নেই, ও ট্রেন চলে ঠিক হয়ে যাবে, ওই ট্রেন চালু হয়ে যাবে না, তো ঠিক হয়ে যাবে, করোনা বন্ধ হয়ে যাবে।
কিন্তু সে যেভাবে বাঁচছে যেন মার থেকে আমার কিছু কষ্ট হচ্ছে। তো ট্রেনটা চলছে, আমি তাকে আবার বললো না, তাকে দেখতে বললাম আরেকজনকে যে এটা কেমন মা, একটা বাচ্চা কাঁদছে, কষ্ট পাচ্ছে, জামাটা খুঁজে রাখা কি দরকার আছে? তোকে বোতাম তো খুলে দেওয়া যায়। এই কথাই কেমন মা, আমার কথাটা গায়ে তো হাত ঘুরে রাখলো, তাকে জামাটা বাচ্চাটা ঠান্ডা বললো। আমার খুব ভালো, হয়তো আমাকে খুব খারাপ লাগলো বা অন্য কিছু ভাবছি যে এর একটা কিছু করার দরকার, আমার তাতে যায়ও না আসেও না, কিছু না। কমসে কম বাচ্চা তো রিলিফ হলো, তাতে কষ্টটা হয়ে গেছে। এক্স্যাক্টলি, মানে বাচ্চারা তো রিলিফ পেলো, এটাই হচ্ছে ভালো যেটা আমার সেটা ভালো লাগলো যে সে তো কমসে কম তার যে মানে কষ্টের ভাষাটা আমি কি বুঝতে পেরে গেছি। এটা এটা হচ্ছে বড় কথা। কোনো অসহায় লোকের যে একটা বয়স্ক মানুষ, ডোন্ট আমি আজকে মানে কাঁচি জায়গায় উঠি, আজকে হাওড়া থেকে আসছেন, কাঁচিতে বাথরুম করতে গেল, ট্রেনটা খোলা আছে, আমি বললাম আছে, আমি বুঝতে পারি হ্যাঁ, বা এগুলা বেশ ভালো লাগলো। মানে কি, আমি বয়স্ক মানুষ বা কোনো বাচ্চা, কোনো অসহায় কি হোক, কোনো ব্যাপার নেই, আমি তার পাশে দাঁড়িয়ে যাবো, এতে ভালো লাগে, সত্যি ভালো লাগে। এই ভালোটা ভাষায় দিয়ে বোঝানো যাবে না। মানে আমি বাসটা আসছি ওই বাবু ভদ্রলোকটা, যখন আমি শুনে যাচ্ছিলাম কয়দিন ঘুমটুম হয়, তো বারবার সামনের দিকে ঢুকে যাচ্ছে, উনি বলছেন বারবার মাথাটা সোজা করে পিঠের দিকে ঢুকে দিচ্ছে, বাবু এইভাবে বসে দিলে তোমার মাথাটা ঢুকে যাবে না। তাহলে সে আমাকে কেন করলো, সে আমাকে কেন আমরা তো চেষ্টা করলাম, তার কারণ কি যে নিশ্চয়ই আমি লোকের এরকম করেছি বলে আমাকে দিয়েছে, বা আমাকে দেখে তার মনে হয় বা যাওয়ার কতজনকে আমি সেটা জেনারেল বগি তো লোক ঠিক পাচ্ছে না, আমি ঘন্টার পর ঘন্টা বসে আছি, একটা মহিলা বসে দাঁড়িয়ে আছে বস্ত মতো, আমি বললাম দাঁড়িয়ে পড়লাম, আপনি বসে বললাম না না তোমার সিট তো, আমি ঘন্টা বসে আছি তো এক ঘন্টা আপনি একটা তাহলে আপনার তো কষ্টটা কমছে, আমার ভালো লাগে। আমি দাঁড়িয়ে থেকে তাকে সিটটা দিয়ে দিলাম, যেই তাকে সিটটা দিয়ে দিলাম, আমি যে বাথরুমে যাবো, বুঝতে পারছেন কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি যে বাথরুম দিকে যাবো, রাস্তাটা যথেষ্ট জ্যাম, যথেষ্ট জেনারেল বগি তো যথেষ্ট জ্যাম, কিন্তু আমি সেটা করার পরে সেখানে লোকগুলো কেমন হলো, আস্তে আস্তে পন্ডিতজি যারা, মানে আমার গলায় মালা আছে আর একটা পাঞ্জাবি পরা আছে, ফুল প্যান্ট আছে, জিন্সের প্যান্ট আছে, পাঞ্জাবি পরেছি, মানে ওরা ভাবে পন্ডিতজি পন্ডিতজি যারা দুশোটা সাইড দিয়ে রাস্তাটা ক্লিয়ার করে দিল। আরে ভাই, আমার পোশাকের দামে দিচ্ছে না, আমি ওই ব্যবহার কাজটা বললাম দিচ্ছে, মানে এত দামে বাথরুম দিকে যাওয়ার কথা মানে ভাবতেই পারছিলাম না, কিন্তু অলরেডি ওরা আস্তে 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 রাস্তা ক্লিয়ার করে দিল। তখন মানে একটু আমি যেমন করলাম যে এতগুলো লোক আমাকে রাস্তা ক্লিয়ার করে দিল, আর কিন্তু যাওয়ার জন্য হকারে যাওয়ার জন্য মাসে যুদ্ধ হয়ে যাচ্ছে, কেউ একটা যাচ্ছে কোথায় পা উঠে যাচ্ছে। ওইটা আমরা বলি না যে মানে হিউম্যান কনসাসনেস ক্যান কন্ট্রোল সিচুয়েশনস, মানে আপনার হয়তো অনেকক্ষণ বাথরুম পাচ্ছিল যেতে, মনে হচ্ছে কী করে যাব, কিন্তু সামহাও একটা ওয়ে আউট সুন্দর পেয়ে গেলেন। মেবি সেটা ওইটারই রিওয়ার্ড যে আপনি সিটটা ছেড়েছিলেন, সেটার জন্যই হয়তো মাদার নেচার ফিল দ্যাট গ্যাপ, মানে উনি তো যে আমাদের যেখানে যেখানে প্রবলেম সেখানে ওই ফিলিং দ্য গ্যাপস আর কি, ওইগুলো উনি করে দেন যাতে আমরা আমাদের স্মুথ হয় আর কি, আমাদের জীবনযাত্রাটা অনেক স্মুথ হয়। তো ইট হ্যাপেন্স, অ্যান্ড এটা আপনি আরেকটা অ্যাড করলেন আর কি আমাদের স্টোরিজে, যে খুব সুন্দরভাবে আপনি বাথরুম চলে যেতে পারলেন ওই অত ভিড়ের মধ্যে দিয়েও, এটা আর কি। এবারে ট্রেনে তো ধরো বাচ্চারা পয়সা চাইতে উঠে, আমি কি পয়সা খুব একটা দিতে বসে, আমি খোলা হ্যাঁ, ওই খাবার থাকলে খাবার দিয়ে, হ্যাঁ পয়সাটা নিয়ে হয়তো নির্ধারণ করতে পারি, আমাদের একটা ভয় থাকে না, তো পয়সাটা হয়তো অনেক কিছু হয়, পয়সা রোজগার করে নিয়ে খায়, খাওয়াটাই তার হয় না, কিন্তু খাবারটা দিয়ে দিলে তো অবশ্যই সময় একটু খাবারটা খেয়ে নেন, এটা একটা বিষয়। আমি তাকে বাচ্চাকে বিস্কিটটা আমি বললাম এটা হাফ দিয়ে দিই, বাকি হাফটা আমি রেখে দিই, বলছে তুমি এরকম ফাটকে দিয়ে मैं नहीं मिलता, ठीक कोई बात है, पूरा ही मेरे को अभी मेरे सामने खाना है, তো আমার সামনেই খাওয়া শুরু করে দিলাম। মানে মজা, যদিও জেনারেল বগিতে আছে কিন্তু মজা করতে 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 বেশ, হ্যাঁ জেনারেল বগিতে তো যাচ্ছে, তা আমি ক্ষেত্রে আসছি তো অসুবিধা করে, জেনারেল বগিতে আমি না হলে একবার গেলাম, কিছু মানুষ যায় তাদের কথা ভাই কি, আমি তো একদিন গেলাম, একদিন কত কি এমন হয়ে যায়, তাই কিছু সেটাই। অ্যান্ড ওটাই মানে
বরঞ্চ এই ভিড়ের মধ্যে আরও অনেক মানুষের অনেক অসুবিধা কমানোর চেষ্টা করে যদি কিছু পারি সেখানে সুযোগগুলো আরও বেশি আর কি, যে অন্যের কাজে লাগার সুযোগগুলো অনেক বেশি ওই ভিড়ে। এটা আর কি। কিন্তু আমি আচ্ছা দয়ালদা, আমাদের আজকে অনেক রাত হয়ে গেছে, এবার আমরা শেষ করব। খুব সুন্দর কিছু এক্সপিরিয়েন্স শুনলাম, আর বাকি তাহলে আমরা পরের রবিবার কন্টিনিউ করব। আর বাকি কেউ কিছু অ্যাড করতে চায়? না, আমি বললে তো মোটামুটি বলে মানে কত যে আছে হয়তো মানে শেষ করতে পারবো না। যাই হোক, এগুলো ছোট ছোট তো এই জন্য আমি বলি না থাকি। না, করবেন অবশ্যই করবেন, মানে করলেন, খুব খুব সুন্দর লাগলো। আমরা অনেক কিছু জানতে পারলাম, আমরা একটু হলেও সমৃদ্ধ হলাম। এখান থেকে যতটা আমরা আত্মস্থ করতে পারবো তত আরও সমৃদ্ধ হব। তাই তো সিদ্ধার্থ, শুনলি দয়ালদার কথাগুলো? টুন শঙ্কর, ভালো লাগলো। হ্যাঁ, এরকম আপনার এক্সপিরিয়েন্সগুলো অবশ্যই শেয়ার করো। এবং আরও ব্যাপার যে আমরা তো সবাই অনেকেই এরকম ট্রাভেল করি, এদিক ওদিক যাচ্ছি, দিনগুলো কেটে যাচ্ছে, কিন্তু এই ছোটো ছোটো ব্যাপারগুলো অনেক সময় আমরা খেয়াল করি না বা আমাদের নজরে আসে না, কিন্তু এগুলোই কিন্তু দি স্মল থিংস অ্যাকচুয়ালি ইমপ্রুভ আওয়ার কোয়ালিটি অফ লাইফ। এটা আমরা বারবারই বলি। তো এগুলো যত আমরা প্রোঅ্যাক্টিভলি অ্যালার্ট থাকবো যে আমরা কারোর কোনো অসুবিধা কমাতে পারি কিনা, আমরা কারোর কোনো কাজে আসতে পারি কিনা, তাহলেই কিন্তু আমরা এই ছোটো ছোটো কাজগুলো করার সুযোগও পেতে থাকবো, আর আমাদের জীবন তত সুন্দর হতে থাকবে, তত আনন্দময় হতে থাকবে। আচ্ছা, আমি একটা ছোট্ট একটা টিপস দেবো। হ্যাঁ, বলুন। আমরা আমাদের মধ্যে পরিবারে কেউ যদি ট্যুরে যাওয়া হয়, মানে ট্রেনে সার্ভিসের সমস্যা হয়, তাই না? মানে একটা কাজের অন থাকে, তাতে আমাদের মোবাইলটা কাজ সমস্যা হচ্ছে বা লাইন দিতে হচ্ছে, আমরা যে বাড়িতে মাল্টিপোর্ট ব্যবহার করি না, হ্যাঁ, 3 পিন চার্জার, অনেকগুলো বোঝা যায়, সেগুলো একটা ক্যারি করলে ভালো। তাতে কিন্তু আমারও হবে, তাতে আরো দুজনের। ভালো বলেছেন। এটা আমি যখন ট্যুরে যাই তখন ট্রেনে তো খুব লাগে, তখন বলে একটু খুব সুন্দর, এটা আপনি করেছেন না, এটা খুব ভালো, এটা বাহবা পাওয়ার জন্য নয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে এই যে আমরা সবাই মিলে সবাইকারই সুবিধা হলো, এটাতেই তো ইটসেলফ একটা আনন্দ দেবে। মানে সবাইকার যে সুবিধে হলো, এটাই আনন্দের, আর কিছু বাবা কিছু দরকার নেই। আমি হয়তো লাইনে অনেকজন পরে আমি লাইন পাবো, তখন এটা আমার ট্রেনে উঠে পড়তে, তাহলে আমার রাস্তাই করা হবে না। একটা বিষয়, কারণ আমি রাস্তায় গেলাম, একটা বিষয়। এটা ভালো আইডিয়া দিয়েছেন। এটা আমিও আমার ট্রাভেলের লিস্টে থাকে যে কি নিতে হয়, এটাও লিখে নেবো। তাহলে 3 পিন চার্জার খুব ভালো। সবসময় কোথাও ট্যুরে গেলে, আমি ট্যুরের যদি কেউ যেতে চাও, তাহলে আমাকে পরামর্শ করবে, আমি আরো ভালো ভালো টিপস দেবো, যেগুলো খুব মানে কাজে লেগে যাবে। কারণ আমি ট্যুর আমার প্রায় সবসময় লেগে থাকি। আর খবরের কাগজ মাসে রাখতেই হবে। খাবার খেলাম, একটা করে যাওয়ার ক্ষেত্রে খেতে বসে খাই, মাটিতে বসে পাই, একটা খবর খেতে ফেললাম, হ্যাঁ, দোকানের সামনে বসে সেটা ফেলে এলাম, খবরটা মধ্যে উড়ে ওরা ডাস্টবিনে ফেলে দাম। কিন্তু আমি যদি এমনি বসে খাই, তাহলে একটা পড়বো, উড়াবে, তাহলে খবরের কাগজটা মাসে আমাকে রাখতে হবে। একটা ছোট্ট একটা সিরিজ রাখতে হবে। ঠিক আছে, এগুলো অনেক সিরিজ আছে। হ্যাঁ, আমরা পরের ওপর কন্টিনিউ করবো। হ্যাঁ, অলরেডি 10টা বাজতে যায়। ঠিক আছে, তাহলে আমরা শেষ করছি, রেকর্ডিং স্টপ করছি।